চলো রাই। না কলকাতা বাবু, এখান থেকে শুধু আমি যাব, তুমি এখানেই থাকবে। দাঁড়া কুসুম, খুব তো বড় বড় কথা বলে তেজ দেখিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিস। কোথায় থাকবি? কোনো আস্তানা আছে নাকি? কলকাতা শহরে কে তোকে আশ্রয় দেবে? তোর মতো একটা গেও মেয়ের কাছে কলকাতা একটা অচেনা অজানা শহর। কোথায় যাবি? কি খাবি? তারপরে আবার তুই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস আমার টাকা শোধ দিবি বলে। কুসুম, তুই বরং এক কাজ কর, তুই না এ বাড়িতেই থেকে যা। হাজার হোক তোকে আমি সই বলে ডেকেছিলাম, আর আমার সই হয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবি, সেটা তো আমি সহ্য করতে পারবো না, তাই না? আর তুই যখন বলেছিস যে কিছু করে হোক তুই তোর স্বামীকে ফেরাবি, আমি তোকে এটুকু হেল্প করবো না? একটা সুযোগ তো তোকে দিতেই হবে। মীরার মন কতটা উদার তুই তো সেটা জানিস, বল। মীরার মতলবটা কি? ও কি ভেবে কুসুমকে থাকতে বলছে? খুব অহংকার তোর না কুসুম? মীরা তোকে আদৌ কোনো সুযোগ দেবে না। তোকে এই বাড়ির বাইরে পা দিতে দিলে তবে তো তুই কিছু করবি। মীরাকে চ্যালেঞ্জ জানাতে এসেছে। তোর চোখের সামনে একটু একটু করে কিশোরকে কেড়ে নেওয়ার মজাটাই আলাদা। জানো জেঠিমণি, তোমরা ওই বাড়ি ছেড়ে চলে আসার পরে মীরা কি কি কাণ্ডটাই না ঘটিয়েছে। মাকে আর আমাকে পুরো কাজের লোক বানিয়ে রেখেছিল। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করাতো। রান্না বান্না করা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, জামা কাপড়, সমস্ত 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 কাজ আমাদেরকে দিয়ে করাতো। জানি না এখন হয়তো মাকে একার হাতেই সমস্ত কাজ করতে হচ্ছে। যা ভয়ানক মেয়ে! উফ, এক মুঠো খাবারের জন্য জানো তো ওই মেয়েটার পারমিশন নিতে হতো, তাতেও কথা শোনাতে ছাড়তো না। যা কেউ কোনোদিনও আমাকে বলেনি সেই সমস্ত কথা বলে মীরা আমাকে অপমান করতো। কোথায় থাকো তোমরা সবাই? মীরা, আমরা রান্নাঘরে ছিলাম। আচ্ছা, রান্নাঘরে কি এমন হাতে করে কাজটা করো তোমরা? নাকি আমার এখানে থাকলে পরে তোমাদের বেশি কাজ করতে হবে বলে লুকিয়ে থাকো? সবাই ফাঁকিবাজ। জেঠিমণি, জেঠিমণি তুমি বলো, মীরা কি এটা ঠিক কাজ করেছে? হ্যাঁ, আচ্ছা আমাদের কি কোনো মান সম্মান নেই নাকি? জানো তো, তোমরা বেঁচে গেছো গো ওই বাড়ি ছেড়ে চলে এসে। নাহলে আমার মনে হয় তোমরা ওই বাড়িতে থাকলে তোমাদেরকে ঠিক ও অপমান করেই ছাড়তো। চুপ করো কমলিকা, এখন এসব কথা তুমি আমাকে কেন বলছো? না মানে জেঠিমণি, মীরা যে কতটা খারাপ। মীরা ভালো কি খারাপ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি তোমার সঙ্গে ওর ভালো খারাপ হওয়ার সম্বন্ধে কোনো আলোচনা করতে চাই না। কি দোষ করেছে মেয়েটা? কি দোষ করেছে? তোমরাই তো সেদিন লোভে পড়ে ওখানে কাজের লোক হয়ে থেকে যেতে চেয়েছিলে। হ্যাঁ, মেজো তো আমাকে নিজে বললো যে ও সমস্ত হাতের কাজ করে দেবে। ও তোমাদের দিয়ে কাজ করিয়েছে। এখন তোমার পোষায়নি, তুমি এখানে চলে এসছো।
এখন মীরা খারাপ হয়ে গেল? দেখো জেঠিমণি, আমি তো মীরার থেকে বড় বলো, আর তাছাড়া আমিও তো মীরার মতো ওই বাড়ির বউ। সেজন্য তোমার আরো বেশি করে ও বাড়ির কাজগুলো করে দেওয়া উচিত। আমরা থাকতে তো তুমি কোনো কাজ করতে না কমলিকা। এখন মীরার এই অবস্থায়, দুঃসময়, ওর শরীরের এই অবস্থায় তুমি ওর পাশে দাঁড়িয়ে দুটো কাজ করেছো বলে ওর সম্বন্ধে এইসব কথা বলছো। এটাই তো স্বাভাবিক কমলিকা, যে ওর শরীরের এই অবস্থায় ও একা এত বড় বাড়ির কাজ করতে পারে না, ওর করা উচিতও না। কমলিকা, তোমার তোমার লজ্জা করছে না নিজের জায়ের সম্বন্ধে এখন এসব কথা বলতে? না মানে দেখো জেঠিমণি, মীরা যেটা করেছে সেটা তো অন্যায় কাজ করেছে বলো। এই তো ইন্দ্রও বলছিল তুমি জেঠুমণি কত ভালোবাসো বলো তো মীরাকে, তা সত্ত্বেও কি করে করতে পারলে বলো তো তোমাদের সঙ্গে এটা? তাই আমার কথা। এক মিনিট কিশোর, আমার কথাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? কুসুম এই বাড়িতে থাকবে ঠিকই, তবে টাকা শোধ করার ক্ষমতা যেহেতু ওর নেই, তখন এ বাড়ির রান্না বউ হয়ে ক্ষতিপূরণ দেবে। মীরা, তুমি কুসুমকে এই ভেবে? আমি রাজি। আজ তুমি কুসুমের ফাঁদে যে পা দেবে সেটা আমি জানতাম মীরা দিদি। কি যে ভুল করলে তুমি, এবার দেখবে কুসুম চাইলে নিজের স্বামী আর পরিবারকে রক্ষা করার জন্য কি কি করতে পারে। যা জানো না সে নিয়ে কথা বলতে এসো না। মীরা মীরা আমাদের সঙ্গে যাই করছে সেটা ওর অনেক দিন ধরে জমে থাকা রাগের, দুঃখের, অভিমানের প্রকাশ। ও আমাদের সঙ্গে যা করছে তার জন্য ও দায়ী না, দায়ী আমরা, দায়ী কৃষ্ণ, তাই ওই মেয়েটা কুসুম। তুমি তোমার ঘরে যাও, আমি এ নিয়ে তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। আর প্লিজ ফিউচারে আমার সঙ্গে মীরাকে নিয়ে অন্তত কোনো কথা বলতে এসো না। এই নিয়ে আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। এই রে, জেঠিমণি দেখছি এখনো মীরার নামে একটা কথাও সহ্য করতে পারছে না, এত কিছুর পরেও। তাহলে আমি জেঠিমণিকে কি রাগিয়ে দিলাম? ইন্দ্র ঠিকই বলে, বেশি কথা বলি বলে আমি নিজেই সব জায়গায় সব সময় ভুল কথা বলে ফেলি। এই হয়েছে আমার মুশকিল। এবার কি করে ম্যানেজ দেব? হ্যাঁ ঠিক বলেছো জেঠিমণি, আমিও ভেবে দেখলাম যে মীরা নিজেও তো কম কষ্ট পায়নি। না মানে কিশোর ওই মেয়েটাকে এখন হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এলো। ভগবানই জানে মীরা আবার কি কাণ্ড করে বসবে। তুমি বলো, কিশোর বারবার তো মীরাকে চটে দিচ্ছে। এই অবস্থায় কি কোনো মেয়ের মাথা ঠিক থাকে নাকি? ঠাকুর, তোমার কৃপায় আমি ফিরে এসেছি। মৃত্যুর মুখ থেকে উঠে এসেছি, কোনো দিন তোমার সামনে হাত জোড়ো করে দাঁড়াতে পারবো সেটা কখনো ভাবিনি। আমাকে সুস্থ করে তোলার পেছনে ভালো মা, বৃন্দা দিদি, কলকাতা বাবু যা যা করেছে তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কিন্তু ঠাকুর, ওরা যে এত কষ্ট পাচ্ছে সেটা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর।
আমি যেন আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমি যেন ওদের জন্য আমার সাধ্যমতো চেষ্টা করতে পারি। ঠাকুর, আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তুমি আমার একটা সুযোগ করে দিয়েছো, এখন তোমারই কৃপা। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমার মনে তুমি জোর দাও, আমি যেন এই বাড়ির সবাইকে এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনতে পারি। ঠাকুর, আমি যে আমার বাবাকে কথা দিয়েছি, মীরা দিদি ওদের থেকে যা যা কেড়ে নিয়েছে আমি ওদের সব ফিরিয়ে দেব। তুমি শুধু আমার পাশে থেকো ঠাকুর, তুমি ন্যায়ের পাশে থেকো। মামনি, 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 হারা দাও মাম্মাকে, দুষ্টুমি করছো কেন? মামনি, 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 সাড়া দিচ্ছে না কেন? এখানেই তো খেলছিল। মামনি, মামুনি, এদিকে এসো, ওঠো। কি করছিলে ওখানে? হ্যাঁ, মামা তোমাকে কত খুঁজছিল জানো? তুমি তুমি এরকম দুষ্টু কখনো করবে না মাম্মার সাথে, মামার কষ্ট হয় না? তুমি কখনো এরকম দুষ্টু করবে না, হ্যাঁ? এই সময় কে? আসমা নয় তো? না না না, আমি দরজা খুলবো না, কোনো মতেই দরজা খুলবো না। আমি জানি আসমা এসেছে আমার মামুনিকে কেড়ে নিয়ে যেতে, তো আমার মেয়ে, না, কেউ কেড়ে নিতে পারবে না ওকে। আমি খুলবো না দরজা। ও মিজুগিনিমা, কিছু দরকার? আপনি চা খাবেন? এই তো আমি মীরা দিদির জন্য বানাচ্ছি। ওসব কিছু নয়, একটা কথা বলার ছিল। কি কথা? এত কিছু হওয়ার পর এখানে থেকে গেলে কেন? মীরার কথায়? কেন, এখানে থাকলে কি হবে? মীরা কি সাংঘাতিক মেয়ে তুমি জানো না? আর তাছাড়া তোমার এত বড় অপারেশন হয়েছে, শরীর দুর্বল, তুমি এখানে আবার রান্না বউ হয়ে থেকে যাওয়ার দরকারটা কি ছিল তোমার? হ্যাঁ, আর এখানে এখন সারাক্ষণ খেটে খেতে হবে আর মীরার অত্যাচার সহ্য করতে হবে। এর থেকে তো তোমার গ্রামে গিয়ে থাকাটাই অনেক ভালো ছিল। এখানে কে তোমার দেখাশোনা করবে বলো তো? কাকিমণি তো মায়ের মতন হয়, আমার কিছু হলে আপনি আমাকে দেখবেন না?
সে কথা নয়, আমি যে কেমন আছি আমিই জানি। যাক সে কথা, বলছিলাম কি যে মীরার সামনে কার কতটুকুই বা ক্ষমতা যে কারোর জন্য চাইলেও কেউ কিছু করতে পারে। আমার মনে হয় যে আমার তোমাকে বলে দেওয়া ভালো যে তুমি বাবা একটু সাবধানে থেকো। আচ্ছা বেশ, কিন্তু আপনি এখন চা খাবেন কিনা বলুন তো, আমার এখন অনেক কাজ। না না, সে ঠিক আছে, তুমি কেন চা বানাতে যাবে? আমি বানাচ্ছি। না না, আমি পারবো। সে আমি জানি তুমি পারবে। আমি চাটা বানাই, তুমি শুধু চায়ের কাপটা গিয়ে দিয়ে দাও। দাও। ঠিক আছে। আমি যে কি জ্বালায় জ্বলছি আমিই জানি। এইবারে কুসুম বুঝবে। চা দেওয়ার সালে কলকাতা বাবুর সাথে আমায় দেখা করতে হবে। ওনার সাথে কথা বলাটা যে খুব দরকার। কি হলো? কোথায় গেছিলে তুমি? আমি আমি তোমাকে খুঁজছিলাম। কোথায় গেছিলে? হ্যাঁ, তুমি জানো ও এসেছিল। ও এসেছিল। ও কে? আসমা। হ্যাঁ, বারবার বারবার বেল বাজাচ্ছিল। ও আমার থেকে মামুনিকে কেড়ে নিয়ে যাবে, তুমি জানো? ও বারবার বেল বাজাচ্ছিল। ও এসেছিল। না না, আসমা নয়, আমি বেল বাজাচ্ছিলাম। তুমি দরজা খুলছো না দেখে, দেখো ডুপ্লিকেট চাবি দিয়ে আমি ঘরের ভেতরে এলাম। তুমি? হ্যাঁ আমি তো তোমাকে বলেই বাইরে বেরোলাম। এত ভয় পাচ্ছ কেন তুমি? বৃন্দা শোনো, আসমা এখানে আসবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি আসমা সত্যি এখানে আসে তাহলে মামুনিকে ওর কাছে দিয়ে দিতে হবে বৃন্দা। না, হাজার হোক মামুনির ওপর সবার আগে ওরই অধিকার বৃন্দা। কখনো না। মামুনি আমার মেয়ে। আমি ওকে কারোর কাছে দেব না। আমি কারোর কাছে দেব না ওকে। চলো না, আমরা চলে যাই এখান থেকে, অনেক দূরে চলে যাই, যেখানে যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না, আসমাও খুঁজে পাবে না। আচ্ছা আচ্ছা চলো না, আচ্ছা শাহান, আমরা আচ্ছা, চলে ঠিক যাই। আছে ঠিক আছে বৃন্দা, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমি ওকে ছাড়া বাঁচবো না শাহান। সব ঠিক হয়ে যাবে বৃন্দা। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি কিছুতেই বাঁচবো না ওকে ছাড়া। কিশোর, তুমি এই বাড়িটার দিকে খেয়ালই করো না। আর এখন যখন এই পুরো বাড়িটার দায়িত্ব আমার ওপরে, তখন ভাবছি এই পুরনো বাড়িটাতে না থেকে বাড়িটাকে রেনোভেট করালে হয় না? সে বিয়ের পর থেকে দেখে আসছি এখানে সবকিছু কেমন যেন একঘেয়ে, ওল্ড ফ্যাশন। তুমি দেখো না, ড্রয়িং রুমটা দেখো, কিচেনটা দেখো, ফার্নিচারগুলো দেখো, সবকিছু কেমন বিচ্ছিরিভাবে সাজানো, কোনো রুচি নেই। আমার একদম ভালো লাগে না। ভাবছি আমার বাবার একজন চেনা খুব ভালো ইন্টেরিয়র ডিজাইনার আছে, আচ্ছা তাকে দিয়ে বাড়িটাকে রেনোভেট করালে কেমন হয়? কি গো? মীরা দিদি, তোমার চা। কিশোর, আমি ভাবছি আমাদের গার্ডেনের দিকটায় কাজের লোকেদের জন্য কয়েকটা ঘর বানিয়ে দেব। দেখো, কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাড়ির কাজের লোকেরা বাড়িতে ঘুরঘুর করলে প্রাইভেসি নষ্ট হয়, তাই না? আচ্ছা, গার্ডেনটাকে কিভাবে সাজানো যায় বলো তো?
মেম্বার বাড়িতে, কিন্তু আমাদের যখন বেবি হবে তখন তার খেলার জন্য একটা পার্ক মতো বানিয়ে রাখলে হয় না? তুমি কি বলো?